আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই একটু ঝটপট ক্লাসে জয়েন হয়ে যাও আর জানো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আজকে কিন্তু আমরা অনেক সুন্দর একটা গল্প পড়বো। গল্পটার কাহিনী অনেক সুন্দর এবং এই গল্পের কাহিনীর মধ্যে চমৎকার একটা নাটকীয়তা রয়েছে, যেটা গল্পের শেষে গিয়ে আমরা বুঝতে পারবো। আচ্ছা, অল ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা পড়বো যে গল্প, সেটার নাম হচ্ছে নেকলেস, যেটা কে লিখেছে? গিদা মোফাসা। গিদা মোফাসার লেখা গল্প হচ্ছে নেকলেস, যেটা বাংলায় অনুবাদ করেছে পূর্ণেন্দু দস্তিদার। এই পূর্ণেন্দু দস্তিদারের অনুবাদকৃত যে গল্প, সেটাই হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে, পূর্ণেন্দু দস্তিদার এই যে নেকলেস গল্পটা বাংলায় অনুবাদ করেছে পরে, সেটাই আমরা আজকে পড়বো। আসো দেখি, আমরা লেখক পরিচিতি দেখি। বলছে গিদা মোফাসা, মানে গল্পের মেইন যে রাইটার সে হচ্ছে গিদা মোফাসা। গিদা মোফাসা 1850 খ্রিস্টাব্দের 5 আগস্ট ফ্রান্সের নরম্যান্ডি শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেনরি রেনরি আলবার্ট গিদা মোফাসা। ঠিক আছে, বানানটা দেখো, মোফাসা বানান দেখো। আচ্ছা, এরপরে বলছে তার পিতার নাম গুস্তাভ দ্য মোফাসা ও মায়ের নাম লরালি পয়টিভিন। ঠিক আছে, এই যে ইংলিশে বানানটা দেখো। 1867 খ্রিস্টাব্দে মোফাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারের সঙ্গে তার পরিচয় ঘটে। তাহলে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সাথে গিদা মোফাসার পরিচয় ঘটে? গুস্তাভ ফ্লবেয়ার। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লবেয়ার মোফাসার সাহিত্য জীবনের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। গিদা মোফাসার সাহিত্য জীবনের অভিভাবক কে? গুস্তাভ ফ্লবেয়ার, সে ছিল তার পারিবারিক বন্ধু। আচ্ছা, এই মহান লেখকের নির্দেশনা সহযোগিতায় তিনি সাংবাদিকতা সাহিত্য জগতে প্রবেশ করে। ফ্লবেয়ারের বাসায় মোফাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকদের সাথে। তাহলে ফ্লবেয়ারের বাসায় কার কার সাথে পরিচয় ঘটে? এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে বলছে কাব্য চর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। তাহলে কি গল্পকার হিসেবে গিদা মোফাসা খ্যাতি অর্জন করে? ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্য ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। গিদা মোফাসার লেখাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে কোন বিষয়গুলো? সেটা হচ্ছে সংযম এবং জীবনবোধ। গিদা মোফাসা 1893 খ্রিস্টাব্দে 6 জুলাই মৃত্যুবরণ করেন। এই হচ্ছে গিদা মোফাসার জীবনী। গিদা মোফাসা, যেটা বললাম ইংলিশ স্পেলিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আসে 4টা অপশনে গিদা মোফাসা থাকবে, তোমার তার মধ্যে থেকে সঠিক অ্যান্সারটা দিতে হবে। আচ্ছা, এবার গিদা মোফাসা হচ্ছে নেকলেস গল্পের প্রকৃত যে রাইটার। এবার নেকলেস গল্পটা তো আর বাংলায় লেখা হয় না, গিদা মোফাসা যেহেতু ফরাসি রাইটার ছিল তো তার ভাষায় সে লিখেছিল। পরবর্তীতে এই যে পূর্ণেন্দু দস্তিদার, তিনি মূলত বাংলায় অনুবাদ করে। তো এইবার আমরা পূর্ণেন্দু দস্তিদার সম্পর্কে জানবো। আসো দেখি। বলছে পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলাঘাট গ্রামে 1909 খ্রিস্টাব্দের 20 জন জন্মগ্রহণ করে। তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ। তার পিতা চন্দ্রকুমার দস্তিদার এবং মাতা হচ্ছে কুমুদিনী দস্তিদার। তিনি মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে, খুব বেশি ইম্পর্টেন্ট, তিনি মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম বিদ্রোহে অংশ নেওয়ার কারাবরণ করে। কোন বিদ্রোহ? চট্টগ্রাম বিদ্রোহে অংশ নেওয়ায় কারাবরণ করে। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী। সমাজভাবক লেখক হিসেবেও খ্যাতি ছিল তার। কোন ধরনের লেখক হিসেবে খ্যাতি ছিল? সমাজভাবক। এমসিকিউ এর জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল রমেশশীল, স্বাধীনতা সংগ্রামী চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা। তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখবের গল্প, মোফাসার গল্প। তিনি 1971 খ্রিস্টাব্দের 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করে। ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই লেখকের প্রতিটা লাইন বাই লাইন এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে।
আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম, এখন আমরা নেকলেস গল্প সম্পর্কে জানবো। নেকলেস গল্প নিয়ে আসলে বলার কোনো কিছু নেই। নেকলেস গল্পে যে চমৎকার নাটকীয়তা রয়েছে সেটা আমরা এই গল্পটা পড়ে যদি সেই পর্যন্ত পৌঁছাই তাহলে আমরা বেশি এনজয় করবো। আগে থেকে বললে না মানে ওই মজাটা নষ্ট হয়ে যাবে, যদিও তোমরা পড়ে ফেলেছো আমি জানি। আচ্ছা, এই গল্পের যে নায়িকা সে ছিল প্রচন্ড উচ্চাভিলাষী একটা মেয়ে ছিল। তারপর আমি সংক্ষেপে একটু বলি তোমাদেরকে। প্রচন্ড উচ্চাভিলাষী একটা মেয়ে ছিল, তার সবসময় ওই যে বড়লোকি চাল, তারপরে হচ্ছে যারা ধনী তাদের লাইফস্টাইল তাকে খুব আকৃষ্ট করত। কিন্তু দুর্ভাগ্যবশত এই গল্পের নায়িকার জন্ম হয়েছিল খুবই দরিদ্র একটা পরিবারে এবং তার বিয়েও হয়েছিল খুব দরিদ্র একটা পরিবারে। দরিদ্র পরিবারের মেয়ে, দরিদ্র পরিবারের বউ হওয়া সত্ত্বেও গল্পের নায়িকার মানে রুচি ছিল ভীষণ চমৎকার এক কথায়, এবং সে দেখতেও ছিল প্রচন্ড সুন্দরী। তাকে দেখলে মানে কেউ যদি তার বাড়িঘর না দেখে তাহলে রাস্তাঘাটে তাকে দেখলে, অপরিচিত লোক যদি কেউ দেখে তাহলে তাকে নিঃসন্দেহে কোনো ধনী বলেই মনে করে, কারণ তার রুচিশীল সাজগোজ, রুচিশীল পোশাক এইগুলো নিয়ে মানে আসলে প্রশংসার দাবিদার রাখে। তারপরে হচ্ছে এই যে নায়িকা সে কি করে জানো, তার স্বামীর রোজগার, যেহেতু তার স্বামী ছিল একটা অফিসের কেরানি, তার বেতন কম ছিল, এগুলো নিয়ে সে প্রচন্ড মনোকষ্টে ভুগত যে সে কেন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, কেন তার হাজবেন্ড এত কম টাকা বেতন পায়, কেন সেরকম ছোট্ট একটা ঘরে থাকে, কেন সে ভালো থাকে না। তো তার আবার একটা ধনী বান্ধবী ছিল, তাকে দেখলে সে আরো ডিপ্রেসড হয়ে যেত যে আমার তো ওরকম থাকার কথা ছিল, তাহলে ও ওরকম, আমি কেন এরকম। ঠিক আছে, তার প্রচন্ড মনোকষ্টে সে ভুগতো। একদিন তার হাজবেন্ডের অফিসে একটা পার্টি ছিল, সেই পার্টিতে যাওয়ার জন্য তাদেরকে নিমন্ত্রণ করা হয়। তো মানে গল্পের নায়িকার হাজবেন্ড নায়িকাকে নিয়ে সেই অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠানে যাওয়ার জন্য সে প্রচন্ড মনোকষ্টে ভুগতো যে এত বড় একটা অনুষ্ঠানে আমার তো পরে যাওয়ার মতন কোনো জামা কাপড় নাই, কোনো হচ্ছে আর মানে শৌখিন কোনো কিছু নাই। কি করবে, সে চলে গেল তার ধনী বান্ধবীর কাছে, সেখান থেকে সে একটা নেকলেস নিয়েছিল। এইখান থেকেই মূলত হচ্ছে যে কাহিনী। সেই নেকলেস পরবর্তীতে একটা নাটকীয়তার মাধ্যমে জানতে পারে যে সে আসলে যেটা মনে করেছিল সেটা না। তো তার নেকলেস হারিয়ে ফেলেছিল, হারিয়ে ফেলে সেই টাকা শোধ করতে গিয়ে প্রকৃতপক্ষেই সে একদম দরিদ্র হয়ে গিয়েছিল, তার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছিল। তো গল্পের মোরাল হচ্ছে যে যার যেটা রয়েছে সেটা নিয়েই সবসময় সন্তুষ্ট থাকতে হয়, কখনো ওই উপর দিকে তাকালে মনোকষ্টেই ভুগতে হয় যে ও এত ভালো রয়েছে, আমি কেন এত খারাপ রয়েছে। বরং তুমি দেখো তোমার চেয়ে নিচে যারা রয়েছে, তোমার চেয়ে অনেক মানুষ রয়েছে যারা খারাপ রয়েছে, তাদেরকে দেখে মনকে সান্ত্বনা দিতে হয় এবং চেষ্টা করতে হয়, পরিশ্রম করতে হয় আরো ভালো পর্যায়ে যাওয়ার, কিন্তু কাউকে দেখে ঈর্ষা করতে হয় না। বোঝা গেল? এখন আসো আমরা গল্পটা পড়ি। বলছে সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, নিয়তির ভুলেই অর্থাৎ বলছে কপালের ফেরেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। তাহলে কোন পরিবারে জন্মগ্রহণ করেছে? কেরানির পরিবারে। পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। কেন তার উপায় ছিল না? তার কারণ হচ্ছে সে একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। ঠিক আছে, তার সমকক্ষ, তার ফ্যামিলির সাথে যাই, তাদের সাথে যাই, এইরকম একটা পরিবারে কি করেছিল, এই নায়িকার বিয়ে হয়েছিল। নিজেকে সজ্জিত করবার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো। ঠিক আছে, নিজেকে সজ্জিত করবার অক্ষমতার জন্য সে সাধারণভাবে থাকতো, কারণ নিজেকে সজ্জিত করতে গেলে যেসব জিনিসপত্র প্রয়োজন সেগুলো তার কাছে ছিল না। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী। মানে সে যেই শ্রেণী, সে যেই ক্লাসের, সে যেমন মিডল ক্লাসের, তো মিডল ক্লাসে যারা তার সমসাময়িক যারা ছিল তারা অনেকেই তাদের পজিশন নিয়ে খুশি ছিল, কিন্তু এই নায়িকা খুশি ছিল না। সে মিডল ক্লাস ফ্যামিলি নিয়ে তার প্রচন্ড মনোকষ্ট ছিল। সে চাইতো যে সে কেন হাই ক্লাস ফ্যামিলিতে জন্মালো না, হাই ক্লাস ফ্যামিলিতে কেন তার বিয়ে হলো না, এই বিষয়গুলো নিয়ে সে প্রচন্ড মনোকষ্টে ভুগত। তাদের কোনো জাতিবর্ণ নেই, কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী মানে কি সৌন্দর্য মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়
নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। অর্থাৎ বলছে যে সাধারণ পরিবারের কেউ জন্মগ্রহণ করলেও অনেক সময় দেখা যায় তার বুদ্ধিদীপ্ততা, তার কথা বলা, তার আচার ব্যবহার, তার চালচলন, তার কাজকর্ম এবং তার কিছু কিছু মানে সুকৌশলে সবকিছু অ্যারেঞ্জ করার যে ক্ষমতা, সেটা দেখা যায় যে অনেক সময় আশপাশের মানুষকে আকৃষ্ট করে এবং তাকে স্পেশাল করে তোলে। তো আমাদের গল্পের নায়িকা ছিল সেরকমই, তার শ্রেণীর মধ্যে সে ভীষণ অন্যতম ছিল, তার রুচিবোধ চমৎকার ছিল। এরপরে বলছে সর্বদা তার মনে দুঃখ। কি ছিল তার মনে? দুঃখ ছিল। তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র, অর্থাৎ সে যে বাসায় বসবাস করত সেখানকার দারিদ্র, হতশ্রী দেওয়াল অর্থাৎ পুরানো দেয়াল, জীর্ণ চেয়ার, পুরানো চেয়ার, বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। অর্থাৎ তার বাসার ফার্নিচার গুলো দেখে তার খুব কষ্ট লাগতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। ঠিক আছে, বলছে তার সমসাময়িক যারা রয়েছে, ওরকম ফ্যামিলিতে যারা বিলং করে, তাদের এই বাসার দেওয়ালে রং উঠে গেছে কিনা, আসবাবপত্র পুরনো হলো কিনা, এইগুলো নিয়ে তাদের মাথায় এত বেশি মাথা ব্যথা থাকে না। কিন্তু আমাদের গল্পের নায়িকা, ওই যে বললাম তার রুচিবোধ ছিল খুব চমৎকার, এই কারণে তার সে সবসময় মনোকষ্টে ভুগত। এক কথায় যে খর্বকাই ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা আর দুঃখ বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠতো। খর্বকার মানে কি জানো? খর্বকার মানে হচ্ছে বেটে খাটো। অর্থাৎ এই যে মানে আমাদের এই গল্পটা যে জায়গাটা লেখা, সেখানে হচ্ছে যারা দরিদ্র, যাদের টাকা পয়সা কম, তারা যেহেতু কম টাকার বাড়িতে ভাড়া থাকে, যেমন আমাদের বাংলাদেশে রয়েছে শহর অঞ্চলে যদি দেখি যাদের টাকা পয়সা কম, তারা কি করে টিন শেডের বাড়িতে ভাড়া থাকে। যাদের একটু টাকা পয়সা রয়েছে তারা পাকা দালানে থাকে। তো এই গল্পটা যেইখানকার যেই জায়গার, সেই জায়গায় হচ্ছে যাদের টাকা পয়সা কম তাদের বাসার ছাদ থাকতো নিচু, অর্থাৎ বাসাটা একটু নিচু থাকতো। আর যাদের টাকা পয়সা আছে তাদের বাসার ছাদ হতো উঁচু। তো তার বাসা, আমাদের এই গল্পের নায়িকা যে বাড়িতে থাকতো সেই বাড়িটাও ছিল ওরকম নিচু ছাদের। তো তার কাছে মনে হতো যে এই বাসাটা যে তৈরি করেছে সে নিশ্চয়ই খাটো ছিল, এই কারণে সে আর হাতের নাগাল পায়নি যে উঁচু করে একটু ছাদ করবে, সে এরকম নিচু করে ছাদ করেছে। তাই এইগুলো ভেবে তার অনেক খারাপ লাগতো, তার অনেক কষ্ট হতো। এরপরে বলছে সে ভাবতো তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জ এর আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ, অর্থাৎ কি রেস্টরুম থাকবে। সে চিন্তা করে যে আমার একটু রেস্টরুম থাকবে। নায়িকার নাম দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, আমরা আসবো নায়িকার নামে। আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহভৃত্য, তারা খাটো পাজামা পরে যে বড় আরামকেদারা দুটি গরম করবার যন্ত্র, তাতে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। অর্থাৎ সে চিন্তা করতেছে আমি এত বড় লোক হব যে আমার কাজকর্মের জন্য যেই মানে কাজের লোকগুলো আমি রাখবো তারাও পর্যন্ত শুয়ে শুয়ে আরাম করবে। মানে সে এতটা ধনী হওয়ার বাসনা করত। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সে প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী, যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল 5টায়, কয়টায়? বিকাল 5টায় গল্প গুজব করবার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে। অর্থাৎ সে কল্পনা করতো যে হয় না তো, মানে আমরা নিজেরাও ভাবি যে আমার একটা বাড়ি হবে, আমি এরকম এরকম করে সাজাবো, আমি যদি ইউনিভার্সিটিতে চান্স পাই আমি আমার রুমটা এইভাবে সুন্দর করে সাজাবো। তো আমাদের গল্পের নায়িকা ওরকম কল্পনা করতো যে ইস আমি কেন এখানে থাকতেছি, আমার তো এরকম সুন্দর একটা বাড়ি থাকবে যেখানে আমি সুন্দর করে সাজাবো, আমার সব বন্ধুরা বিকাল 5টায় আমার বাড়িতে আসবে, আমি তাদের সাথে বসে আড্ডা দেবো, সব সে কল্পনা করতো। এরপরে বলছে 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ, কয়দিন? 3 দিন। 3 দিন ধরে একখানা ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন সন্ধ্যা ভোজে বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় সরকাই পাত্রটির ঢাকনা তুলতে তুলতে বলে, ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না। তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সন্ধ্যা ভোজের কথা, উজ্জ্বল রৌপ্য পদ্রাতে মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্র
চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা। আচ্ছা, বলছে সে যেহেতু মিডিল ক্লাসের ছিল, তার হাজবেন্ডও সেরকম ছিল। সন্ধ্যায় যখন তারা দুজন খেতে বসতো সামনাসামনি মুখোমুখি বসে, তখন তার হাজবেন্ডের সামনে যেটা দেওয়া হতো সে সেটাতেই খুশি থাকতো, কারণ সে তার অবস্থানে খুশি ছিল। তো তার ওয়াইফ যখন সুন্দর করে খাবার পরিবেশন করতো তখন সে বলতো, বাহ তুমি খুব চমৎকার রেঁধেছো, তুমি কত ভালো। এইগুলো যখন তার হাজবেন্ড প্রশংসা করতো তার কাছে এগুলো ভালো লাগতো না। তখন তার মনে পড়ে যে ও এগুলাতেই খুশি, আমি তো কল্পনা করি আমার এরকম একটা বাড়ি থাকবে, এরকম সুন্দর আসবাবপত্র থাকবে। বুঝতে পেরেছো? এরপরে বলছে সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য, এগুলো সব তার কল্পনা। আর গোলাপি রঙের রহিতা মাছের টুকরা অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীয় হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। আচ্ছা, এরপরে বলছে তার কাছে ফ্রক বা জড়োয়ার গয়না নেই, নেই বলতে কিছুই নেই, অর্থাৎ তার কাছে দামি কোনো পোশাক নেই, অথচ ওইসব বস্তুই তার প্রিয়। তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি। সুখী করবার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয়বাচিকা হবার কতই না ইচ্ছা তার। অর্থাৎ সে সবসময় এরকম ভাবে চিন্তা করতো যে সে দেখতে যেরকম, তার রুচিবোধ যেরকম, সে যদি একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করতো সবাই নিশ্চয়ই তাকে আরো ওয়েল ট্রিট করতো, সে এগুলো চিন্তা করতো। এরপরে বলছে তার কনভেন্টের সহপাঠিনী। কনভেন্ট হচ্ছে যে খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত স্কুল, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায় দেখো না বাচ্চারা ওই যে পড়তে যায় যেখানে, সেটাকে বলা হয় কনভেন্ট, এক ধরনের স্কুল। তো এই গল্পের নায়ক নায়িকা এরা কিন্তু সবাই খ্রিস্টান, ঠিক আছে? তো ওই কনভেন্টে যখন পড়তো এই গল্পের নায়িকা, তখন তার একটা সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল। তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না, কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো। বিরক্তি, দুঃখ, হতাশা, নৈরাশ্যের সমস্ত দিন ধরে সে কাঁদতো। এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে, বড় খাম নিয়ে বেশ উল্লাসিত হয়ে তার স্বামী ঘরে ফিরলো। সে বলল, এই যে তোমার জন্য একটা জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভেতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো, তাতে নিচের কথাগুলো মুদ্রিত ছিল। অর্থাৎ তার হাজবেন্ড অফিস থেকে এসে একটা খাম নিয়ে তার ওয়াইফকে দিয়েছিল। এরপরে বলছে ওই যে তার হাজবেন্ড যে খামটা নিয়ে এসেছিল অফিস থেকে, সেই খামের মধ্যে লেখা ছিল, জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্ন আগামী 18 জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়া ও মাদাম লইসেল। ঠিক আছে, তাহলে দেখো আমাদের গল্পের নায়িকার নাম হচ্ছে মাদাম লইসেল, তার হাজবেন্ডের নাম মসিয়ে লইসেল। মসিয়ে হচ্ছে ফ্রান্সের যারা ছেলে তাদেরকে সম্বোধন করা হয় মসিয়ে বলে, আর মেয়েদেরকে সম্বোধন করা হয় মাদাম বলে। যেমন আমরা বলি না মিস এবং মিস্টার, সেরকম। ঠিক আছে, ফ্রান্সে ওরকম সম্মান করে তাদের ভাষায় মসিয়ে এবং হচ্ছে মাদাম বলা হয়। আচ্ছা, তার স্বামী যেমন আশা করেছিল তেমন ভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে, অর্থাৎ দুঃখের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপরে নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো? অর্থাৎ তার হাজবেন্ড যখন খামটা এনে দিয়েছিল মসিয়ে লইসেল, তখন ভেবেছিল যে তার ওয়াইফ বোধহয় এই খামটা দেখে খুব খুশি হবে, কারণ একদম শিক্ষামন্ত্রী, জনশিক্ষামন্ত্রীর থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কিন্তু সেরকম কিছু হলো না। মাদাম লইসেল খামটা নিয়ে পড়ে সে কি করলো, ছুঁড়ে ফেলে দিল, যে এটা নিয়ে আমি কি করব। কারণ সে ভাবতেছে জনশিক্ষা মন্ত্রীর পার্টিতে তো যেন তেন ভাবে যাওয়া যাবে না, আমাকে সেইভাবে রেডি হয়ে যেতে হবে, আমি তো যেন তেন ভাবে যেতে পারবো না। তাহলে রেডি হতে হলে যেসব জিনিস প্রয়োজন সেসব সে কোথায় পাবে, এই সব ভেবে তার মন খারাপ হয়েছিল। বলছে যখন সে মন খারাপ করে কার্ডটা ছুঁড়ে ফেলে দিল, তখন তার হাজবেন্ড বলছে, কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে, তুমি বাইরে কখনো যাও না, তাই এই এক সুযোগ, চমৎকার এক সুযোগ, এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানে চাই, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে, কর্মচারীদের বেশি দেওয়া হয়নি, সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে। এরপরে বলছে বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীর ভাবে বলে ওঠে, অর্থাৎ বিরক্তির সাথে বলে উঠলো, ওই ঘটনার মতো একটি ব্যাপারে, অর্থাৎ ওই রকম একটা পার্টিতে আমি যাব বলে তুমি মনে করো? সে ওই সম্পর্কে কিছু ভাবেনি, তাই সে বিব্রত ভাবে বলে, কেন, আমরা থিয়েটারে যাবার সময় তুমি যেই পোশাক পরো সেটা পরবে। সে বলছে ওই রকম একটা পার্টিতে আমি কি পরে যাব বলে তুমি মনে করো? তখন সে তার হাজবেন্ড বলতেছে, আমরা থিয়েটারে, অর্থাৎ আমরা যখন নাটক সিনেমা দেখতে যাই তখন তুমি যে ড্রেসটা পরে যাও তুমি ওটা পরে যাবে। আচ্ছা,
ওটা আমার কাছে খুব সুন্দর লাগে, অর্থাৎ তুমি যদি পড়ো তাহলে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। তার স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল। মানে তার স্ত্রী কান্না শুরু করলো এবং তার হাজবেন্ড প্রচন্ড আশাহত হলো যে আমি এত আশা নিয়ে কার্ডটা নিয়ে আসলাম। তার চোখের পাশ থেকে বড় বড় দুফোঁটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়লো। সে থতমত ভাবে বলল, কি হলো, কি হলো তোমার? প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্ত গন্ড, সিক্ত মানে কি ভেজা, গন্ড মানে গাল, ওই যে কান্না করে চোখের পানিতে গাল ভিজিয়ে ফেলেছে, সেই ভেজা গাল মুছে শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছুই না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে অর্থাৎ ওই রকম একটা পার্টিতে আমি যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মী স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কার্ডখানা নিয়ে তুমি তাকে দাও, চিন্তা করে এটা কোনো কথা? গল্পের নায়িকা অর্থাৎ মাদাম লুইসেলের কথা মানে যে কাজটা সে কিন্তু এটা ঠিক করেনি, তার কাজের পরিণাম সে পেয়েছিল। তার হাজবেন্ড এত আশা করে নিয়ে এসেছে, তার কখনোই এটা করা উচিত হয়নি। এরপরে বলছে সে মনে মনে দুঃখ পায়, অর্থাৎ মসিয়ে লুইসেল খুবই দুঃখ পায়। তারপর সে জবাব দেয়, মাতিলদা দেখো, আমাদের গল্পের নায়িকার নাম প্রকৃত নাম হচ্ছে মাতিলদা, আর মাদাম লুইসেল হচ্ছে ওই যে বললাম যে হয় না পদবী, লুইসেল হচ্ছে তার হাজবেন্ডের পদবী, মেয়েরা বিয়ের পর হাজবেন্ডের পদবী নিয়েছে। আর ওই মাদাম এবং মসি হচ্ছে ওই যে সম্মানসূচক ভাবে ডাকা হয়। যেমন যদি কারো হাজবেন্ডের নামের শেষে রহমান থাকে তাহলে আমরা তাকে ডাকি কি মিসেস রহমান, ঠিক আছে, মিসেস হাসান বা এরকম যা কিছু বলা হয় না, এটা হচ্ছে ঠিক সেরকম। লুইসেল হচ্ছে তার হাজবেন্ডের পদবী, এই কারণে তাকে সম্মান করে কি মাদাম লুইসেল বলা হয়, কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে মাতিলদা। তাইলে নেকলেস গল্পের নায়িকার নাম কি মাতিলদা। আচ্ছা মাতিলদা, বেশ, তো চলো আলাপ করি আমরা। এমন কোন পোশাক অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে অথচ বেশ সাদা সিধা, তার দাম কত আর হবে? কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবে কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে। শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল, অর্থাৎ দেখো মাতিলদা যখন মন খারাপ হয়েছে তখন মসিয়ে লুইসেল কি করেছে, অর্থাৎ তার হাজবেন্ড বলেছে তার স্ত্রীকে শান্ত করার জন্য, ঠিক আছে তুমি কান্না করো না, আসো আমরা আলোচনা করি, আমরা আমাদের সামর্থ্যের মধ্যে একটা ড্রেস কেনার চেষ্টা করি যেটা তুমি অন্য কোনো প্রোগ্রামেও পরে যেতে পারো। এই কথা শুনে, এই প্রপোজাল শুনে মাতিলদা তখন মনে মনে চিন্তা করতেছে, তাইলে যেহেতু তার হাজবেন্ড হিসাবই কেরানি, তার টাকা পয়সা কম, তাহলে এমন একটা অ্যামাউন্টের কথা বলবে যে এই অ্যামাউন্টের একটা ড্রেস কিনে দাও, যাতে করে কিনা সহজে না বলবে না, অর্থাৎ তার সাধ্যের মধ্যে। আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে, ফ্রান্সের মুদ্রা ফ্রা, 400 ফ্রা, সে কত টাকার জামা চেয়েছিল? 400 ফ্রা হলে তা কেনা যাবে। শুনে তার মুখ ম্লান হয়ে গেল, ঠিক আছে, মানে মলিন হয়ে গেল, কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে, নান্তিয়ার হচ্ছে একটা জায়গা, নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছা একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল। আচ্ছা কি বারে? রবিবারে। অর্থাৎ এই যে মসিয়ে লুইসেল যাদের সাথে মিশতো তার ফ্রেন্ড সার্কেলরা পাখি শিকারে যেত, তো এই মসিয়ে লুইসেলের খুব ইচ্ছা ছিল কিন্তু সে যেতে পারতো না, কারণ পাখি শিকার করতে গেলে বন্দুক লাগবে, সেটা তার ছিল না। তাই সে বেশ বছরখানি ধরে টাকা জমিয়েছিল 400 ফ্রা, যে 400 ফ্রা দিয়ে সে একটা বন্দুক কিনবে, ভরত পাখি শিকার করবে, যেটা কিনে সে নেক্সট যে গ্রীষ্মকাল সে সময় সে পাখি শিকারে যাবে। কিন্তু তার ওয়াইফ সেই অ্যামাউন্টটাই চেয়ে বসলো, এই কারণে তার একটু মন খারাপ হয়ে গেল। বলছে, বেশ, তো আমি তোমায় 400 ফ্রা দেব, বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে, বল নাচ বলতেই পার্টির কথা বলছে, আর বল নাচ হচ্ছে এক ধরনের ডান্সের স্টেপ, ঠিক আছে, এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত উদ্বিগ্ন মনে হয়। অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি, গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে। শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা, একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি, আমি দেখলে কেমন গরিব গরিব মনে হয়, তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো। স্বামী বলল, কিছু আসল ফুল দিয়ে তুমি সাজতে পারো, এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা দিলে তুমি 2টি কি 3টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না, সে জবাবে বলল, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাক পরিচ্ছদে ওইরকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই। বললো যে ওখানে জনশিক্ষা মন্ত্রীর অনুষ্ঠান, সেখানে সবাই মণিমুক্তা, হীরা, স্বর্ণ শোভিত গহনাগাটি পরে যাবে, সেখানে আমি ফুলের গহনা পরে যাব,
এটা খুব ছোট হয়ে যায়, এটা চলবে না। আচ্ছা, তখন তার স্বামী চেঁচিয়ে উঠলো, আচ্ছা কি বোকা দেখো তো আমরা, যাও তোমার বান্ধবী মাদাম ফোর্স্টিয়ার, তাহলে দেখো মাতিলদার বান্ধবীর নাম কি ছিল, মাদাম ফোর্স্টিয়ার, ফোর্স্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়ার গহনা যেন তোমায় ধার দেয়, এটুকু আদায় করবার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। সে বুদ্ধি দিচ্ছে, তোমার বান্ধবী তো বড় লোক, তার নিশ্চয় অনেক গহনা আছে, সেখান থেকে তুমি ধার নিয়ে আসো ওই দিন পরার জন্য। সে আনন্দধ্বনি করে উঠলো। তারপর সে বলল, সত্যিই তো, এটা আমি ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। মাদাম ফোর্স্টিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়োয়ার গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল, ভাই যা ইচ্ছে এখান থেকে নাও। সে প্রথমে দেখলো কয়েকটি কঙ্কন, কঙ্কন হচ্ছে এক ধরনের চুড়ি, তারপর একটি মুক্তার মালা, মণিমুক্ত খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভেনিসিয়ার ক্রুশ। ক্রুশ কি জানো, ওই যে এই খ্রিস্টানরা পরে না এই চিহ্নযুক্ত, সেটাকে বলা হয়। আচ্ছা, আয়নার সামনে গিয়ে সে জড়োয়ার গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে, কিন্তু ওগুলি নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না, ছেড়ে যেতেও পারে না। তারপর সে জিজ্ঞাসা করে, আর কিছু নেই তোমার? মানে একেতে তার কিছু নেই, বান্ধবী আবার এত কিছু দিয়েছে, তার বান্ধবী যা দিছে আবার বলতেছে শুধু এগুলোই তোমার, আর কিছু নেই। মানে সে পছন্দ করে উঠতে পারছে না। কেন আছে, তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও। হঠাৎ সে কালো শ্যাটিন, ঠিক আছে, কালো শ্যাটিনে একটি বাক্সে দেখলো অপরূপ একখানা হীরার হার। অদম্য কামনায় তার বুক দুরু দুরু করে, সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে। সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহ্বল হয়ে যায়। তারপর উদ্বেগ ভরা ইতস্ত ভাবে সে জিজ্ঞাসা করে, তুমি ওইখানে আমায় ধার দেবে? শুধু এটা, মানে হীরার হারটা দেখে তার ওটাই পছন্দ হয়েছে। কেন দেব না, নিশ্চয়ই দেব। সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে। যখন বান্ধবী বলছে যে দিব, মানে সে আবেগ আর ধরে রাখতে পারে না, বান্ধবীকে জড়াই ধরে, পরম আবেগে তাকে বুকে চেপে ধরে। তারপর তার সম্পদ নিয়ে, অর্থাৎ সে হীরার হারটা নিয়ে সে চলে আসে। বল নাচের দিন, অর্থাৎ সেই পার্টির দিন এসে গেল। মাদাম লুইসেলের জয় জয়কার, অর্থাৎ সে দেখতে সুন্দর ছিল, চমৎকার সেজেছে, তো চারিদিকে সবাই তার দিকে অ্যাটেনশন দিচ্ছে। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়, সুদর্শনা, হাস্যময় ও আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্যদের তার সঙ্গে ওয়ার্ডস নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল। ওয়ার্ডস নৃত্য হচ্ছে এক ধরনের নাচ হয় না, পার্টিতে নাচানাচি করে, তো ওই মাদাম লুইসেলের সাথে অনেকে নাচ করতে চাচ্ছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন, অর্থাৎ স্বয়ং শিক্ষামন্ত্রী পর্যন্ত তাকে নোটিস করছিল, তাকে এত সুন্দর লাগছিল। আনন্দে মত্ত হয়ে আবেগে উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না। এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। বলছে যে কোনো মেয়ে এটা এনজয় করবে, কারণ সবাই তার দিকে নোটিস করছিল। ভোর 4টার দিকে, ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধঘুমে বসেছিল, অর্থাৎ এই মাতিলদার মতো। বলছে বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে 8 পৌরে সাধারণ চাদর নিয়ে এসেছিল, সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটি দারিদ্র সুপরিস্ফুট হয়ে উঠেছিল। তোমাদের সাথে 26-এ যারা এক্সাম দিবে, বুঝছো, 27 ব্যাচ যারা পেইড গ্রুপে আছো, 26-এ যারা এক্সাম দিবে তারাও যাতে এগুলো আবার করতে পারে, এই কারণে তাদেরকে অ্যাড করে নেওয়া হয়েছে। যেই জন্য এটাও হচ্ছে তোমাদেরই গ্রুপ। 26-এর পেইড ব্যাচে যারা রয়েছে তারা এগুলো পড়ছে, তোমাদের সাথে আবার ক্লাস করতেছে, বুঝছো। এতে তোমাদের টেনশন করার কোনো কিছু নেই, তোমরাই ক্লাস করছো, এটা পেইড গ্রুপেরই ক্লাস। আচ্ছা দেখো, বলছে মেয়েটি তো অনুভব করতে পারে, তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢাকা। আচ্ছা দেখো, বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে 8 পৌরে সাধারণ চাদর নিয়ে এসেছিল, সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। বল নাচের পোশাকের অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটি দারিদ্র সুপরিস্ফুটিত হয়ে উঠেছিল, অর্থাৎ তার ড্রেস এত সুন্দর, কিন্তু তার উপরে ওই একটা কম দামি চাদর যখন পরেছিল তখন বেশ বেমানান লাগছিল। আচ্ছা, মেয়েটি তো অনুভব করতে পারে, তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো, যাতে কেউ তাকে না দেখে।
এরপরে বলছে লইসেল তাকে টেনে ধরে বলল, মানে সে এত দ্রুত যাচ্ছিল কেউ যাতে তাকে নোটিস না করে, তো তার হাজবেন্ড তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে, আমি এখানে গাড়ি ডেকে আনি। কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গাড়োয়ানকে, অর্থাৎ যে গাড়ি চালায় তাকে ডাকতে থাকে। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। কোন দিকে? সিন নদীর দিকে। অর্থাৎ তারা বাসায় যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছিল না। তখন গাড়ি না পেয়ে তারা বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায়, মানে পুরানো একটা গাড়ি পায়, তা হলো সেই নিশাচর 2 যাত্রীর গাড়ি, যা প্যারিতে অর্থাৎ প্যারিসে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে। তার একখানা দিনে এইগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায়। অর্থাৎ ওই প্যারিতে এমন কিছু হচ্ছে ছিল, গাড়ি ছিল যেগুলো দিনের বেলা বের হতো না, যেগুলো শুধু রাত্রেবেলা চলাচল করতো, কারণ সেগুলো পুরোনো আমলের মডেলের গাড়ি ছিল। তো এখানে রাইটার বলতেছে যে ওই এতটাই পুরোনো হয়ে গেছিল যে দিনের বেলা সে বের হতে, গাড়িগুলো বের করতে মানুষ লজ্জা পাইতো, তাই শুধু রাত্রে বের হতো। আর মাদাম লইসেলরা কি করেছিল, ওরকমই একটা গাড়ি পেয়েছিল এবং সেই গাড়িতে তারা যাচ্ছিল। আচ্ছা, ওইখানে তাদের মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তাহলে তাদের বাসা কোথায় ছিল? তাদের বাসা ছিল মার্টার স্ট্রিটে। তারা ক্লান্ত ভাবে তাদের কক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে অফিসে গিয়ে পৌঁছাতে হবে। অর্থাৎ সে সারা রাত পার্টি করছে, ঠিক আছে, বাসায় পৌঁছেছে ভোরে, তারপরে তার মনে পড়লো তার হাজবেন্ডের তো অফিস আছে, তাকে তো সেখানে যেতে হবে। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখবার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। হঠাৎ সে আর্তনাদ করে উঠলো, তার হাড়খানা গলায় জড়ানো নেই। অর্থাৎ সে যখন ফ্রেশ হবে তখন সে কি করেছে, আয়নায় আর একবার শেষবার নিজেকে সুন্দর রূপে দেখতে চাইলো। যখন দেখতে গেল আয়নার সামনে, তখন দেখলো হায় হায়, তার বান্ধবীর দেওয়া সেই গলার হারটা নাই। তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে। সে জিজ্ঞাসা করলো কি হয়েছে। উত্তেজিত ভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল, আমার কাছে মাদাম ফোর্স্টারের হারখানা নেই। আতঙ্কিত ভাবে সে উঠে দাঁড়ালো। কি বললে? তা কি করে হবে, এটা সম্ভব নয়। পোশাকের ও বহির্বাসের ভাঁজের মধ্যে, বহির্বাস বলতে ওই যে ড্রেস পরলে অনেক সময় সামনে ভাঁজ হয়ে থাকে, তো বলতেছে দেখো তোমার জামা কাপড়ে কোনো ভাঁজের মধ্যে আছে কিনা। সব জায়গায় পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু তা পাওয়া গেল না। স্বামী জিজ্ঞাসা করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল, তোমার ঠিক মনে আছে? বলছে যখন ফিরতে হয় তখন কি তোমার মনে আছে? আচ্ছা, বলছে হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল, আমার খেয়াল আছে। সানজিদা, তোমার বান্ধবীর মানে ফ্রেন্ডের আইডি দিয়ে দেখছিলা, এই ক্লাস দেখা যায়? আচ্ছা, এই ক্লাস দেখা যাবে, তোমার বান্ধবী দেখতে হবে যতক্ষণ এইটুকু হবে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এই পেজ থেকে ক্লাস ডিলিট হয়ে যায়, বুঝতে পেরেছো? ডিলিট হয়ে তোমাদের যার যার ওয়েবসাইটে ক্লাস আপলোড দেওয়া হয়, যেহেতু তোমাদেরকে এখন লিংক করার জন্য এখান থেকে ক্লাস নেওয়া হয়। বুঝতে পেরেছো? আবারও একটু বলি ভালোভাবে, যে তোমাদের এই ক্লাস শেষ হয়ে গেলে ক্লাসটা আমাদের এই যে মেইন যে ফেসবুক পেজ, তোমরা দেখবা, স্ক্রল যদি করো তাহলে দেখবা গত দিনের ক্লাস আর এই পেজে নাই। বুঝতে পেরেছো? টেকনিকটা হচ্ছে এখানে তোমাদেরকে জাস্ট একসাথে কানেক্ট করার জন্য, যাতে যাদের একবার হয়েছে তাদের রিভাইস হয়, আবার তোমাদের সাথে সাথে তারাও যাতে করতে পারে, এই রিভিশনের জন্য তাদেরকে একসাথে কানেক্ট করা। এই ক্লাস হয়ে গেলে এটা আবার আমাদের মেইন পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। এরপরে দেখো বলছে, হতাশ ভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লইসেল আবার পোশাক পরে নিল। যখন দেখলো যে আর পাওয়া যাচ্ছে না, তখন কি করবে, সেটা তো খুঁজতে যেতে হবে। সে বলল, আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর সে গেল, অর্থাৎ তার হাজবেন্ড সেটা খুঁজতে গেল। মেয়েটি তার সান্ধ্য গাউন পরেই, অর্থাৎ যে নাইট ড্রেস, সেটা পরেই রয়ে গেল। বিছানায় শুতে যাবার শক্তি তার নেই। কোনো উচ্চাশা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল। সকাল 7টার দিকে, কয়টার দিকে? সকাল 7টার দিকে তার স্বামী ফিরে এলো। কিছুই সে খুঁজে পায়নি, অর্থাৎ তার সে নেকলেস কোথাও আর খুঁজে পাওয়া যায়নি।
সে পুলিশের কাছেও গাড়ির অফিসে গিয়ে এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো, কারণ সে বিজ্ঞাপন দিয়ে আসছে যে কেউ যদি এই হার খুঁজে পেতে পারে তাহলে তাকে হয়তো পুরস্কৃত করবে, এরকম কিছু একটা। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো। সন্ধ্যাবেলা যখন লুইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ, কিছুই সে খুঁজে পায়নি, অর্থাৎ কোনো কাজ হয়নি। আচ্ছা, সে বলল তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছো, তাই তো তুমি মেরামত করতে দিয়েছো, তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো। তার নির্দেশ মতো মেয়েটি তাই লিখে দিল, অর্থাৎ তার বান্ধবীকে তো ফেরত দিতে হবে। কি বলবে ফেরত, সে কোথা থেকে দিবে, তাই সে তো সেটা হারিয়েই ফেলেছে, তখন কি বলবে এটা ভেবে ভেবে তার হাজবেন্ড বুদ্ধি দিল যে তুমি বলো যে হাড়ের যে মুখ সেটা ভেঙে গেছে, ওইটা আমরা ঠিক করতে দিয়েছি, ওটা ফেরত দিলে মানে ঠিক করে আনলে তোমাকে ফেরত দিব, এতে কিছুটা সময় পাবে এবং সে ভেবে দেখতেও পারবে। আচ্ছা, এরপরে বলছে এক সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করলো। বয়সে 5 বছরের বড় লুইসেল ঘোষণা করলো ওই জড়োয়ার গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতে হবে। পরদিন যে বাক্সে ওটা ছিল তার ভেতরে সেই স্বর্ণকারের নাম ছিল, তার কাছে তারা সেটা নিয়ে গেল। সে তার খাতাপত্র ঘেটে বলল, অর্থাৎ সে কি করবে কিছুতেই বুঝে পাচ্ছিল না। তখন ওই গহনার যে বক্সটা তাদের কাছে ছিল সেটা নিয়ে তারা ওই দোকানেই গেল যে দোকান থেকে তার বান্ধবী এটা কিনেছিল। দোকানদারকে জিজ্ঞাসা করলো যে এটা কত দাম বা কি বানাতে কেমন লাগছে। তখন দোকানদার বলেছিল, মাদাম ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। তারপর তারা সেই হারটির মতো হার খোঁজ করবার জন্য তাদের স্মৃতির উপরে, অর্থাৎ মনে করে একটা স্বর্ণকারের থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে। দুজনের শরীর বিরক্তি উদ্বেগে খারাপ হয়ে গেছে। প্যালেস রয়্যালে, অর্থাৎ কোথায়, দোকানের নাম কি প্যালেস রয়্যাল, তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলো যেটা ঠিক তাদের হারানো হারের মতো। তার দাম 40,000 ফ্রা। ঠিক আছে, তার হারানো হারের মতো একটা হার পেয়েছিল যেটার দাম 40,000 ফ্রা। 36,000 ফ্রাতে তারা তা পেতে পারে। কত টাকায়? 36,000 ফ্রাতে। 3 দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো। তারা আরো ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায় তারা এটা ফেরত দিলে 34,000 ফ্রা ফেরত দিবে। এরপরে বলছে লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, অর্থাৎ লুইসেল তার বাবা মারা যাওয়ার পরে কত টাকা পেয়েছিল? 18,000 ফ্রা। বাকিটা সে ধার করলো। মাদাম লুইসেল যখন জড়োয়ার গহনা মাদাম ফোর্স্টিয়ারকে ফেরত দিতে গেল তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল, অর্থাৎ দেখো তারা কিন্তু 3 দিন সময় নিয়ে এসে তার মানে ম্যানেজ করে কোনোভাবে সেই টাকা তারা জোগাড় করেছিল এবং ওই হারটা কিন্তু কিনে এনেছিল, কিনে এনে তার বান্ধবীকে সেম হার ফেরত দিয়েছিল। তো যখন ফেরত দিতে গেল তখন তার বান্ধবী সেটা দেখে বলেছিল ওটা আরো আগে তোমার ফেরত দেওয়া উচিত ছিল, কারণ তা আমার আরো দরকার হতে পারতো। তার বান্ধবী সেই ভয় করেছিল, তেমন ভাবে সে গহনার বাক্সটি খুললো না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত, সে কি মনে করতো, সে কি বলতো, সে কি তাকে অপহারক ভাবতো? অর্থাৎ মাদাম লুইসেল তো মনে মনে ভয় করছিল যে যদি সে এটা খুলে দেখে এবং সে বুঝতে পারে যে ওটা আমি চেঞ্জ করে দিয়েছি তাহলে সে কি ভাবতো যে তারটা আমি সরিয়ে ফেলেছি আর অন্য আরেকটা দিয়েছি। এসব নানা টেনশন করতেছিল, কিন্তু দেখা গেল যে এমন কোনো কিছুই না, তার বান্ধবী সেটা নিয়ে সাথে সাথে রেখে দিল। আচ্ছা, এবার মাদাম লুইসেল দরিদ্র জীবনের ভয়াবহতা বুঝতে পারলো। তার কারণ কি, কেন ভয়াবহতা বুঝতে পারলো? সে তো তার সর্বস্ব দিয়ে ওই হারটা কিনেছিল, এখন সে আরো দরিদ্র হয়ে গিয়েছিল, তার কাছে আর কিছুই ছিল না। এই কারণে সে বাস্তবতা আরো কঠিন ভাবে টের পেয়েছিল। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন, সে তা দেবে। দাসীকে তারা বিদায় করে দিল, অর্থাৎ তার একটা, সে দরিদ্র হলেও তার একটা হেল্পিং হ্যান্ড ছিল, তাকে তারা বিদায় করে দিল, কারণ তাদের এখন আর সামর্থ্য নাই তাকে টাকা দেওয়ার। তারা তাদের বাসা পরিবর্তন করলো, অর্থাৎ আরো কম টাকার বাড়িতে গেল। নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো। ঘরকন্নার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল। তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধোয়, তৈলাক্ত পাত্র ঝোল রাখবার কড়াই মাজে, ময়লা কাপড় চোপড় সেমিজ বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে ধাপে শ্বাস নেওয়ার জন্য থেমে থেমে সে জল তোলে।
তোলে। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি, কষাই ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু শোধ দিতে হয়, অর্থাৎ সব জায়গায় সে একটু একটু করে টাকা দিতে থাকে, অর্থাৎ অনেক কষ্ট করে আস্তে আস্তে সে টাকা পরিশোধ করে এবং তার দিনগুলো অনেক কঠিন হয়ে যায়। সবকিছু সে নিজের হাতে করতো কারণ তাকে অনেক পরিশ্রম করতে হতো। আচ্ছা, এরপরে দেখো বলছে শুধু যে আমাদের গল্পের নায়িকাই কাজ করে তা কিন্তু না, তার হাজবেন্ডও প্রচন্ড পরিশ্রম করা শুরু করে দিল। তার স্বামী সন্ধ্যাবেলা কাজ করে, অর্থাৎ অফিসের বাইরে এক্সট্রা টাইম কাজ করে। সে কয়েকজন ব্যবসায়ী হিসাবের খাতা ঠিক করে দেয়। রাত্রে এক পাতা 5 শাও হিসাবে সে প্রায় লেখা নকল করে। এরকম জীবন 10 বছর চললো, অর্থাৎ তাদের কষ্টের জীবন কয় বছর চললো? 10 বছর। 10 বছরের শেষে তারা সবকিছু মহাজনের সুদ সহ প্রাপ্য দিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে। তাছাড়া কিছু তাদের সঞ্চয় হলো, অর্থাৎ তারা ধারও শোধ করেছিল এবং তাদের কিছু সেভিংসও হলো। মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্ক মহিলা বলে মনে হয়, কারণ সে পরিশ্রম করে করে তার চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে গিয়েছিল। সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মঠ অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে, অর্থাৎ সে আগে যেমন তার পোশাক আশাক চালচলনের রুচির পরিচয় দিত, এখন তার মধ্যে আর ওগুলো নাই। সে পরিশ্রম করতে করতে, হার্ডওয়ার্কিং করতে করতে তার মধ্যে সে নমনীয়তাটা সে চলে গিয়েছে। তার চুল এখন অবিন্যস্ত, অর্থাৎ চুল আগে যেমন সুন্দর করে গোছানো থাকতো এখন আর এমন থাকে না। ঘাগরা এক পাশে মোচড়ানো, হাতগুলো লাল। সে চড়া গলায় কথা বলে, অর্থাৎ সে অন্যান্য মেয়েদের মতো উঁচু গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয়। কিন্তু কখনো তার স্বামী যখন অফিসে থাকে জানালার ধারে বসে বিগত দিনে সেই সান্ধ্য অনুষ্ঠান, সেই বল নাচ তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল তার কথা সে ভাবে। অর্থাৎ তার হাজবেন্ড যখন অফিসে চলে যায় মাঝে মাঝে সে জানালার ধারে বসে বিগত দিনের কথা চিন্তা করে যে এরকম একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম যার জন্যই আজকে আমার এমন পরিণতি। আমি যদি এই হারটা হারিয়ে না ফেলতাম তাহলে আমি কত ভালো থাকতাম। শাও কি আপু? শাও হচ্ছে মুদ্রা। আমরা যেরকম টাকার পাশাপাশি বলি না পয়সা, ওরকম ফ্রান্সের মুদ্রা নাম হচ্ছে কি ফ্রা, অর্থাৎ টাকা। ওরকম পয়সা হচ্ছে শাও, অর্থাৎ শাও হচ্ছে মুদ্রা। যদি সে গলার সেই হারখানা না হারাতো তাহলে কেমন হতো কে জানে, কে বলতে পারে। কি অনন্য সাধারণ জীবন, আর তার মধ্যে কত বৈচিত্র্য। সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে। এক রবিবারে, ঠিক আছে, কি বারে? রবিবারে সারা সপ্তাহে নানা দুশ্চিন্তা মন থেকে দূর করবার জন্য সে যখন চামস এলিসিসে ঘুরতে যায়, অর্থাৎ একটা পার্কে গিয়েছিল ঘুরতে, তখন তার দিন আদায়িক শোধ হয়ে গিয়েছিল, সে একটু রিলিফ পেয়েছিল। তখন সে একদিন কি করেছিল, রবিবারের ছুটির দিনে একটা পার্কে সে ঘুরতে গিয়েছিল। আচ্ছা, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরত একজন মেয়ে তার চোখে পড়লো। সে হলো মাদাম ফোর্স্টিয়ার, অর্থাৎ মাতিলদার সেই বান্ধবী। সে এখনো যুবতী, অর্থাৎ মাতিলদার সে বান্ধবী এখনো ওরকমই সুন্দর রয়েছে, সুন্দরী, আকর্ষণীয়। দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সবকিছু খুলে সে বলবে, কেন বলবে না? বুঝতে পেরেছো? সে গেল কি তার বান্ধবীকে দেখে তো চিনতে পারছিল, তখন সে ভাবতেছে যে আমি কি তার কাছে গিয়ে বলবো, তার সাথে কথা বলবো, সে কি আমার চিনবে? তখন সে বলল যে আমি তো সব শোধ করেই দিয়েছি, আমি তো তারটা তাকে ফেরত দিতেই পেরেছি, তাহলে আমি কেন বলবো না যে আমি তোমার এটা ফেরত দেওয়ার জন্য আমি কত কষ্ট করেছি। তাই সে গেল, সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল, সুপ্রভাত জেনি। অর্থাৎ মাদাম ফোর্স্টিয়ারের আরেকটা নাম কি, নিকনেম ছিল জেনি। তার বন্ধু তাকে চিনতে পারলো না। এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গ ভাবে সম্বোধন করে সে অবাক হলো, সে বিব্রত ভাবে বলল। অর্থাৎ মাতিলদাকে তো এখন চেনার মতো নাই, সে তো পুরো চেঞ্জ হয়ে গেছে, বয়স্ক মানুষের মতন হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। তো সে যখন তার বান্ধবীকে ডাকলো, বান্ধবী তাকে দেখে চিনতেই পারেনি। সে আরো ইতস্তত করে বলল, কিন্তু মাদাম, মাদাম হচ্ছে যে সম্মান সূচক ভাবে ডাকা হয়, বলছে আপনাকে তো চিনলাম না, বোধহয় আপনার ভুল হয়েছে। তখন তার বান্ধবী বলছে, অর্থাৎ মাতিলদা বলছে, না আমি মাতিলদা লুইসেল। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে ওঠে, বলল, হাই আমার বেচারি মাতিলদা, এমন ভাবে কি করে তুমি বদলে গেলে? তখন মাতিলদা বলছে, হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে, বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য।
এই কথা শুনে তখন হচ্ছে জেনি বলছে আমার জন্য, তা কি করে হলো? তখন মাতিল্দা বলছে সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পরতে দিয়েছিলে, মনে পড়ে? বলছে হ্যাঁ বেশ মনে আছে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। এবার তখন তার বান্ধবী এটা শুনে বলছে কি বলছো তুমি, কি করে তা আমায় তুমি ফেরত দিয়েছিলে? ঠিক সেখানের মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছি, অর্থাৎ তোমার হারের মতন অবিকল সেম একটা হার আমি তোমাকে ফেরত দিয়েছি। তার দাম দিতে 10 বছর সময় লেগে গেল। তাহলে তার হারের দাম দিতে কয় বছর লেগেছিল? সময় 10 বছর। তুমি বুঝতেই পারোনি আমাদের মতো লোক যাদের তুমি বুঝতেই পারো আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না, অর্থাৎ একটা হীরার হার কেনা আমাদের মতন মানুষের পক্ষে সহজ না, কিন্তু তা শেষ হয়েছে, সেজন্য আমি এখন ভালোভাবেই নিশ্চিন্ত হয়েছি। অর্থাৎ তোমার হার কিনতে গিয়ে আমার যে ধার দেনা হয়েছিল সেটা আমি সুন্দরভাবে শেষ করতে পেরেছি। মাদাম ফোরস্টিয়ার তাকে কথার মাঝপথে থামিয়ে বলল, তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে? অর্থাৎ বলছে তুমি সত্যি একটা হীরার হার কিনে দিয়েছো আমাকে? তখন বলল মাতিল্দা যে হ্যাঁ, তা তুমি খেয়াল করনি ওই দুটি একই রকম ছিল? তখন তার এই কথা শুনে জেনি বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসলো, অর্থাৎ এই কথা শুনে সে একটু হাসলো। তারপর বললো দেখো মাদাম ফোরস্টিয়ারের মন খুলে লাগলো, মনে খুব লাগলো। সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, অর্থাৎ তার বান্ধবীর হাত দুইটা জেনি অর্থাৎ মাদাম ফোরস্টিয়ার তার নিজের হাতের মধ্যে নিয়ে বলল, হাই আমার বেচারি মাতিল্দা, আমারটি ছিল নকল, তার দাম 500 ফ্রাইয়ের বেশি হবে না। অর্থাৎ সেটা দেখতে হীরার হারের মতো, কিন্তু সেটা মূলত হীরার ছিল না। সেটার দাম কত? মাত্র 500 ফ্রাইয়ের বেশি হবে না। কিন্তু মাতিল্দা সেটা কত দিয়ে কিনেছিল? 36,000 ফ্রা দিয়ে কিনেছিল। কোথায় 500 টাকা আর কোথায় 36,000 টাকা, একবার চিন্তা করো। এই হচ্ছে গল্পের নাটকীয়তা। একটা জিনিস দেখবা যে তোমার যদি কোনো খুব বড় লোক আত্মীয় স্বজন থাকে, তারা যখন অর্নামেন্টস পরে আসে, সিটি গোল্ড পরলেও তোমাদের মনে হয় এগুলো বোধহয় সব স্বর্ণের। আবার তুমি যদি অনেক দরিদ্র হও, তুমি একদম গোল্ডের জিনিস পরে গেলেও তোমার বড় লোক আত্মীয় স্বজন ভাববে এটা বোধহয় সিটি গোল্ডের। তো ওই রকম হয়েছে এখানে দুই বান্ধবীর মধ্যে, যে তার বান্ধবী যেহেতু বড় লোক, তার কাছে স্টোন দেখছে মানেই সে ভেবেছে যে এটা হচ্ছে হীরার, এবং সেটা শোধ করতে গিয়ে তার এই দুর্দিন। এখন দেখো মাতিল্দা যদি তার নিজের পজিশন নিয়ে সন্তুষ্ট থাকতো, নিজের অবস্থান নিয়ে যদি সন্তুষ্ট থাকতো, সে যদি এরকম উচ্চাভিলাষী না হতো, তাহলে কি তার এই পরিস্থিতি হতো? এই পরিস্থিতি তার হতো না। এই কারণে কখনোই নিজের অবস্থান নিয়ে হতাশ হতে হয় না, কখনোই অন্যের ভালো আছে এই জিনিস নিয়ে নিজের মধ্যে হতাশা তৈরি করতে হয় না। তুমি চেষ্টা করবা তোমার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার, এবং নিজের অবস্থানের থেকে নিজের মতো পরিশ্রম করে আর একটু উপরে ওঠার। এটা না যে আমি আমার অমুক বড় লোক, আমাকে তার মতো হতে হবে, সে ওরকম, আমার কেন এত কষ্ট, এইগুলো ভেবে যদি তুমি দুঃখই করতে থাকো, তাহলে কখনোই তুমি তোমার অবস্থার পরিবর্তন করতে পারবা না। বুঝতে পেরেছো? যেটার একদম বাস্তব উদাহরণ, একদম এত বাস্তবভাবে ফুটিয়ে তুলেছে এই নেকলেস গল্প, এবং মাতিল্দা তার সাক্ষী। তার জীবনের কঠিন পরিস্থিতি, সে তার নিজের অবস্থান নিয়ে কখনোই খুশি ছিল না, কিন্তু তার পরবর্তী যে জীবনটা সে কাটালো, তারপরে তার মনে হতো যে ইস, আমার ওই জীবনটাই ভালো ছিল। তো এরকমই হয়, আমরা বুঝতে পারি না আমরা কত ভালো আছি। এই কারণে সবসময় নিজের অবস্থা নিয়ে কি করতে হয়? সন্তুষ্টি প্রকাশ করতে হয়। আচ্ছা আসো আমরা একটু শব্দার্থ পড়ে আসি, যদিও আমরা এই শব্দার্থ পড়ে ফেলছি, তারপরে আসো আমরা একটু দেখি। বলছে কনভেন্ট। কনভেন্ট কি? খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল, মিশনারিদের আবাস। মসিয়ে বলতে সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদেরকে মসিয়ে সম্বোধন করা হয় এবং ফ্রান্সে নারীদেরকে মাদাম সম্বোধন করা হয়। ফ্রা, ফ্রা কি? ফরাসি মুদ্রার নাম। 2002 সাল পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় ফ্রান্স, ইউরো ব্যবহার করে। ঠিক আছে, মানে ফ্রান্স এখন ইউরো ব্যবহার করে, কিন্তু আগে ফ্রা ব্যবহার করত। আচ্ছা, বল নাচ। বল নাচ হচ্ছে বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান। ইউরোপ, আমেরিকার, পৃথিবীর বহু দেশে এই নৃত্য প্রচলিত। ক্রুশ। ক্রুশ কি? খ্রিস্টান ধর্মীয় প্রতীক। খ্রিস্টান ধর্মীয় প্রতীক কোনটা? এই যে এটা।
স্যাটিন হচ্ছে মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র, মানে রেশমি কাপড় যেটা একটু চকচকে গ্লেসি গ্লেসি যেটা। আচ্ছা, প্যারি, প্যারি হচ্ছে প্যারিসের ফরাসি নাম। প্যালেস রয়্যাল, প্যালেস রয়্যাল হচ্ছে রাজকীয় প্রাসাদ। ওই যে প্যালেস রয়্যালে ওরকম একটা হার্ট দেখেছিল, প্যালেস রয়্যাল মানে রাজকীয় প্রাসাদ। এই হচ্ছে শব্দ অর্থ, শব্দ অর্থ খুব বেশি না। পাঠ পরিচিতি দেখো কি বলছে, বিশ্ববিখ্যাত গল্পকার গিদা মোফাসা শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস হচ্ছে অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম দেখো, এই গল্পটা মূলত লিখেছিল তো গিদা মোফাসা, যেটা পূর্ণেন্দু দস্তি তার বাংলায় অনুবাদ করেছে। কিন্তু গিদা মোফাসা তার বাংলায় লেখা নাই, সে তো তার ভাষায় লিখেছিল। তো তার ভাষায় এই গল্পের নাম ছিল হচ্ছে লা প্যারিওর। 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকায় লা গেলাস এই গল্পটি প্রকাশিত হয় এবং সে বছর ইংরেজিতে অনুদিত হয়। একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের গল্প। গল্পটা খুব সহজ সরল, না বোঝার কোনো কিছু নাই। আজকের গল্প, আজকের পড়ার বিষয় এটাই ছিল। এই নেকলেস গল্পের মতন ইদানিং কালে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে প্লাস্টিক সার্জারি, যেটা নিয়ে মেবি তোমরা কথা বলতেছিলে, আমার একটু চোখে পড়লো। প্লাস্টিক সার্জারি করে কি হয়, আমরা আমাদের চেহারা নিয়ে সন্তুষ্ট থাকি না। অনেক নায়ক নায়িকারা এটা করে। এবার প্লাস্টিক সার্জারি করে বেশি সুন্দর হতে গিয়ে চেহারা এমন বানাই ফেলে এবং এত বিশ্রী হয়ে যায় যে হিতে বিপরীত হয়ে যায়, তখন চেয়ার চাইলেও আগের অবস্থায় ফিরতে পারে না, কারণ এটা সম্ভব হয় না। তাই স্রষ্টা যেটা দিয়েছে, মানে প্রকৃত যেটা যেটা সত্য, সত্যকে সবসময় মেনে নিতে হয়। কল্পনার জগতে থাকতে হয় না, কল্পনার জগৎ তো ক্ষণস্থায়ী, কল্পনার জগতে কেউ থাকতে পারেও না। প্রকৃতপক্ষে থেকে সত্যতেই বিরাজ করতে হয়, তাই না? এই কারণে বলা হচ্ছে যে সত্যকেই মেনে নিয়ে থাকতে হয়। এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। নেকলেস গল্পের যার কাছে যে গাইড রয়েছে, গাইডের সকল এমসিকিউ এবং সকল সিকিউ সবকিছু সলভ করবা, খুব ভালোভাবে করবা, একবার না বেশ কয়েকবার, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।